বাবাই, আজ তুমি আমাদের সাথে ঘুমাবে। আমরা তিনজন একসাথে ঘুমাবো। কি মজা, কি মজা। নির্ঝর, খেয়া একত্রে চিল্লিয়ে বলল। কি? দুজন মুখ চাওয়াচাওয়ি করে। খেয়ার চোখে স্পষ্ট ভয় ফুটে উঠেছে। নির্ঝর নুহাকে বোঝানোর চেষ্টা করতে করতে বলল। নুহা মা, পাগলামি করে না। তুমি যে কোনো একজনের সাথে ঘুমাবে আজ। হয় আমাদের সাথে, না হয় ভালো আন্টির সাথে। বলো কার সাথে ঘুমাবে? আমি দুজনের সাথেই ঘুমাব। সেটা তো সম্ভব না মা। বোঝার চেষ্টা করো। আচ্ছা, আজ তুমি আমার সাথে আমার রুমে ঘুমাবে। চলো, তোমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়াব। চলো। নির্ঝর উঠে দাঁড়াতেই নুহা চিৎকার করে কান্না জুড়ে দেয়। দুজন চমকে উঠে। খেয়া অস্বস্তি নিয়ে নুহার মাথায় হাত রেখে বলল। এই পিচ্ছি, একদম কান্না করে না। শোনো, আমার বিছানায় তো দুটো মাত্র বালিশ। একটা আমার, আরেকটা তোমার। তাহলে তোমার বাবাই কোথায় ঘুমাবে? তার চেয়ে তোমার বাবাই তার রুমে ঘুমাক। কেমন? নুহা এক গাল হেসে বলে। তুমি দাঁড়াও, আমি বাবাইয়ের রুম থেকে এক্ষুনি বালিশ নিয়ে আসছি। বলেই ভো দৌড়। নির্ঝর বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে খেয়ার দিকে তাকায়। এখনো আর্স্ট হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সেই গলা খাকারি দিয়ে বলে। না মানে বলছিলাম কি, তোমার বেডটা তো বেশ বড়। একপাশে না হয় একটু শুয়ে পড়ি। দেন নুহা, ঘুমালেই চলে যাব। বাচ্চা মানুষ, বুঝাতে বেগ পেতে হবে। কি বলো? খেয়া একটু ভেবে মাথা নেড়ে সায় জানায়। কিছুক্ষণ পর নুহাকে মাঝখানে দিয়ে দুজন দুপাশে শুয়ে পড়ে। নুহা সে কি খুশি। নির্ঝর নুহার দিকে ঘুরে বলল। এখন ঘুমানোর চেষ্টা করো। আলো বন্ধ করব? নুহা জবাব দেয়ার আগেই খেয়া দ্রুত বলে। না, আলো থাক। নির্ঝর এক পলক খেয়ার দিকে তাকিয়ে বলল। ওকে, ওকে। প্যানিক হওয়ার মতো কিছু নেই। আন্টি, আজকের মতো একটা শেষ গল্প বলো। নইলে ঘুম আসবে না। ঘুমিয়ে পড়ব। খেয়া নিজের সাথে এক প্রকার ক্ষণস্থায়ী যুদ্ধ করে গল্প বলা শুরু করে। নুহা দুপাশ থেকে দুহাতে দুজনের হাত একত্রে করে নিজের পেটের উপর রাখে। নির্ঝরের হাতের স্পর্শ পেয়েই খেয়া হাত সরাতে চায়, কিন্তু পারে না। নির্ঝর তার হাতটা চেপে ধরে। নুহা চোখ বন্ধ করে। নির্ঝর তার মেয়েটার উপর বড্ড কৃতজ্ঞতা অনুভব করল। যাক, নুহার জন্য হলেও সে যদি খেয়ার কাছাকাছি যেতে পারে, তাতে মন্দ কি। কান পেতে মন দিয়ে সে খেয়ার কণ্ঠের গল্প শোনে। কি মিষ্টি কণ্ঠ। নির্ঝর কেমন ঘোরের মধ্যে চলে যায়। সারাদিনের ক্লান্তির পর দ্রুত হাই তুলে ঘুমিয়ে যায় সে। আধ ঘন্টার মধ্যে খেয়া ঘুরে দুজনের দিকে তাকায়। দুজনেই ঘুমিয়ে অতলে চলে গেছে। সে একটু উঁচু হয়ে নির্ঝরকে ডেকে অন্য রুমে পাঠাতে চায়। তাকে ডাকতে নিতেও সে ডাক দেয় না। কত শান্তিতে ঘুমাচ্ছে। এমন ঘুমন্ত মানুষকে ডেকে কষ্ট দিতে মন চায় না। সেই দুজনের গায়ে ভালোমতো কম্বল পেঁচিয়ে দেয়। নিজে উঠে বেকনিতে যায়। ঘড়িতে একটা ছুঁই ছুঁই। বেলকনির ঠান্ডা ফ্লোরে বসে পড়ে সে। হঠাৎ করেই জাহিদের কথা খুব মনে পড়ে। সে নিঃশব্দে কান্না করে। জাহিদের সাথে তার প্রথম দেখা হয় কলেজে। তখন তার বয়স 17-18 হবে হয়তো। ইয়াতিমখানায় বড় হওয়ার দরুন নিজের সঠিক বয়স বা জন্ম তারিখ তার জানা নেই। তাদের ইয়াতিমখানার মাদ্রাসা থেকেই সে এইচএসসি পাশ করে।
এইচএসসি পাশের পর সেখান থেকে তাদের কিছু টাকা দিয়ে নিজেদের মতো স্বাবলম্বী হয়ে বাঁচতে বলে। সেই টাকা থেকেই সে থাকার একটা জায়গা জোগাড় করে। কাছাকাছি একটা কলেজে অনার্সের জন্য ভর্তি হতে যায়। ভর্তির কোনো কিছু বুঝতে না পারায় সে মুশকিলে পড়ে যায়। এক পর্যায়ে চোখ দিয়ে যখন ঝোড়ো ঝোড়ো করে জল ঝরে, তখনই লম্বা মতন একটা ছেলে এসে জিজ্ঞেস করে, এই মেয়ে, কান্না করছো কেন? কোনো সমস্যা? এমনিই কান্না করছি। কোনো হেল্প লাগতে বলতে পারো। নতুন ভর্তি হবে? জি। হঠাৎ করে মানুষটাকে তার বড্ড আপন মনে হয়। সে কান্না করতে করতে সব বলে। এভাবেই তার জাহিদের সাথে পরিচয়। জাহিদ তখন ওই কলেজেরই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ওই দিন জাহিদ সব বুঝে তাকে একটা ধমক দেয়। তারপর নিজের সাথে থেকে ভর্তির সব ফর্মালিটিজ পূরণ করে। সেদিন জাহিদকে পাশে পেয়ে তার কি যে ভালো লেগেছিল। সে ভালো লাগাই পরবর্তীতে ভালোবাসায় রূপান্তরিত হয়। 2 বছর পর জাহিদ মাস্টার্স কমপ্লিট করে জব খুঁজে পায়। তখন নিজে থেকে বিয়ের কথা বলে। জাহিদের বাবা মা গ্রামে থাকত। ছেলের কথা মতো শহরে এসে তাকে একবার দেখে যায়। তাকে দেখে পছন্দ হলেও ইয়াতিম বলে প্রথম দিকে রাজি হয় না। পরবর্তীতে জাহিদ তাদের বুঝিয়ে রাজি করায়। যখন সে অনার্স 3rd ইয়ারে উঠে তখন জাহিদের সাথে বিয়ে হয়ে যায়। বিয়ের পরপরই শ্বশুর শাশুড়ি গ্রামে চলে যায়। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক ছিল। বিয়ের 1 বছরের মাথায় জাহিদের আচরণে ব্যাপক পরিবর্তন আসে। তবুও সে তাতে মানিয়ে নেয়ার চেষ্টা করে। সে জানত যে তার যাওয়ার জায়গা নেই। সংসারের সাথে সাথে সে কলেজে যাওয়া শুরু করে। কিন্তু তাতে বাদ সাধে জাহিদ। তাদের মধ্যে তখন বেশ কথা কাটাকাটি হয়। কিন্তু তারপরও জাহিদের থেকে এক প্রকার লুকিয়ে এসে পরীক্ষাগুলো দিয়েছে। জাহিদের সাথে বিচ্ছেদের পর নির্ঝরের এখান থেকে সে ফাইনাল ইয়ারের এক্সাম দিয়েছে। তখন সে মানসিকভাবে একদম বিপর্যস্ত ছিল। জানা নেই রেজাল্ট কি হবে। কোনো রকমে পাস করবে তো? প্রচণ্ড শীত শীত লাগতেই সে রুমে আসল। নুহা, নির্ঝর দুজনেই এখনো গভীর ঘুমে। সে কম্বলের ভেতর ঢুকে নুহাকে জড়িয়ে চোখ বন্ধ করল। প্রচণ্ড শীত লাগছে। 8 শেষ রাতের দিকে নিজের উপর ভারী অনুভব হতেই চোখ খুলে নির্ঝর। তাকে দুজন মিলে জড়িয়ে আছে। খেয়া, নুহা তার হাতের উপর মাথা রেখে গভীর ঘুমে। খেয়া এক পা তার পায়ের উপর উঠিয়ে দিয়েছে অলরেডি। বাম হাতটা তার পেটের উপর রেখেছে। নির্ঝর মুচকি হাসল। খেয়া যদি চোখ খুলে দেখত যে তাকে এভাবে জড়িয়ে ঘুমিয়ে আছে তাহলে তার এক্সপ্রেশন কেমন হতো ভাবতেই তার গলা ছেড়ে হাসতে হাসতে ইচ্ছে করছে। উম। অতি সাবধানে নিজের দুজনকে ছাড়িয়ে মাথার নিচ থেকে বাম হাতটা বের করে নির্ঝর। সাবধানে বিছানা ছেড়ে উঠে বাম হাত বার কয়েক নাড়াচাড়া করে। প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। ঘুমের ঘোরে সে বিন্দুমাত্র টের পায়নি। দুজনের গায়ে কম্বল পেঁচিয়ে নুহার কপালে চুমু দেয় নির্ঝর। খেয়ার দিকে এক পলক চেয়ে বের হওয়ার জন্য উদ্যত হয়। দরজা অবধি যেতেই খেয়ার দিকে পিছন ঘুরে তাকায়। খেয়ার ঘুমন্ত মুখটা যেন তাকে চুম্বকের মতো টানছে। ফের ঘুরে বিছানার কাছে আসে। উবু হয়ে খেয়ার দিকে ঝুঁকে জীবনে প্রথমবারের মতো তার গালে ঠোঁট ছোঁয়ায়। তারপর দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে যায়। সকালবেলা ঘুম ভাঙতেই নুহার পাশে তাকায় খেয়া। সে বড় করে শ্বাস নেয়। না, নির্ঝর নেই। শুধু সে আর নুহা শুয়ে আছে। হয়তো রাতের বেলা নুহা ঘুমিয়ে পড়ার পরেই চলে গেছে।
কেন জানি নির্ঝরের প্রতি শ্রদ্ধা জেগে ওঠে। উঠে ওয়াশরুমে যায় সে। হাতে মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকায়। সেখানে তার ফ্যাকাশে প্রতিবিম্ব ভেসে উঠেছে। কতদিন হলো নিজের যত্ন নেয় না সে। হঠাৎ করেই তার চোখের সামনে নির্ঝরের হাস্যোজ্জ্বল চেহারা ভেসে ওঠে। খেয়া কপাল কুঁচকায়। সকাল সকালবেলা নির্ঝরের চেহারা কেন মনের মধ্যে ভেসে উঠছে? দ্রুত ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে দরজায় টোকা পড়ে। সে দরজার দিকে এগিয়ে নির্ঝরকে দেখে বলে, ভেতরে আসুন। নির্ঝর এক নজর ভেতরে উকি দিয়ে বলল, নুহা উঠেছে কি না খোঁজ নিতে এলাম। এক কাজ করো, ওকে উঠিয়ে দুজন দ্রুত রেডি হয়ে নাও। আমি ডাইনিং এ অপেক্ষা করছি। হু। নির্ঝর এখনো দাঁড়িয়ে আছে। খেয়া বুঝতে পারল হয়তো আর কিছু বলবে, কিন্তু সংকোচ বোধ করছে। আর কিছু বলবেন? হ্যাঁ, না মানে বলছিলাম কি আজ একটু ঘুরতে যেতে পারবে? মানে নুহাকে স্কুলে রেখে আমার অফিস হয়ে আর কি। নির্ঝরের বলার ভঙ্গি দেখে খেয়ার বড্ড হাসি পায়। সে নিজেকে সংযত করে বলল, ঠিক আছে। নির্ঝর দ্রুত নিচে নামে। তার নাচতে ইচ্ছে করছে। খেয়া তার সাথে ঘুরতে যেতে রাজি হয়েছে। নির্ঝরের কেবিনে খেয়া বসে আছে। নির্ঝর নেই এখানে। সে ম্যানেজারের সাথে কথা বলছে বাইরে। খেয়া উঠে দাঁড়িয়ে কেবিনের চারপাশ ভালোমতো দেখতে শুরু করল। কাচের জানালার সামনে থেকে বেশ কিছুক্ষণ সে বাইরে তাকিয়ে রইল। কাচের ভেতর দিয়েও প্রকৃতি দেখার আলাদা আনন্দ আছে। নির্ঝরের অফিসটি 6 তলায়। নিচ দিয়ে ব্যস্ত নগরী। কত ব্যস্ত সবাই। একমাত্র খেয়াই দিন দিন অসার, নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। বড় করে শ্বাস নিল সে। ঘুরে টেবিলের কাছে আসল আজকের খবরের কাগজ। সে হাত বাড়িয়ে খবরের কাগজটা হাতে নিল। খবর কাগজ সরাতেই একটা ডায়েরি নজরে এলো। নির্ঝর ডায়েরি লিখে? ডায়েরিতে কি লিখে? বেশ কৌতূহল নিয়েই সে ডায়েরিটা হাতে নিল। পরপর পেজ উল্টাল। প্রথম পেজে কিছু একটা লেখা হয়েছিল, কিন্তু কি লেখা হয়েছিল তা বোঝার উপায় নেই, কারণ তার উপর কলমের ঝড় বয়ে গেছে। নিচের তারিখটা অক্ষত আছে। আজ থেকে প্রায় 1 বছর আগের তারিখ। খেয়া পরের পেজ উল্টাল। 15-20টা পেজের মতো ছেঁড়া। ডায়েরিটার এমন করুণ দশা কেন? ছিঁড়ে ফেলা পেজগুলোর অজানা লেখা পড়তে না পারায় বেশ মন খারাপ হলো তার। বাকি অংশে কি লেখা আছে পড়ার জন্য দ্রুত পাতা উল্টাল। মাঝামাঝি জায়গা একটা ছন্দ লেখা। তুমি অন্য কারো মোহে আকুল? দেখতে পাও না এই আমি তোমাতে কতটা ব্যাকুল। এই লাইন দুটো খেয়ার বেশ পছন্দ হল। তার মানে সত্যি নির্ঝরের ছন্দ মেলানোর রোগ হয়েছে। পরের পেজ উল্টানোর আগেই পেছনে থেকে নির্ঝরের কণ্ঠ কানে আসল, কি করো? খেয়া ডায়েরিটা বন্ধ করে পেছনে ঘুরে সামান্য হেসে বলল, কিছু কি করার কথা? নির্ঝরের নজর খেয়ার হাতের ডায়েরিটার উপর পড়তেই ভয়ার্ত চোখে তাকাল। দৌড়ে এসে ডায়েরিটা এক প্রকার কেড়ে নিয়ে বলল, পড়েছ কিছু? পড়তে দিল নকই। তার আগেই এসে হাজির। নির্ঝর বড় করে শ্বাস নিল। বাঁচলাম। সামান্য ডায়েরিতে হাত দিতেই বাঁচা মরার প্রশ্ন আসছে কোথা থেকে? ও তুমি বুঝবে না। বুঝিয়ে বললে তো বুঝব, নাকি? তুমি কি সত্যিটা শুনতে চাও, নাকি কথার কথা জিজ্ঞেস করছ? খেয়ার ভেতর দিয়ে শীতল রক্ত বয়ে গেল। ইদানিং সে কি বাড়তি কথা বলে? ডায়েরিতে কি লেখা আছে কেন জানতে চাইবে?
তবে সে আন্দাজ করতে পারল কার ব্যাপারে লেখা আছে। কথা ঘুরানোর জন্য বলল, আপনার অফিসের কাজ শেষ? যাবেন না? ল্যাবে একবার যেতে চেয়েছিলাম, তবে আজ আর যাব না। আপনার ল্যাব ট্যাব নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। যন্ত্রপাতি দেখলেই মাথা ঘুরে। নির্ঝর হেসে দিল। ডায়েরিটা পুনরায় টেবিলের ড্রয়ারে রেখে বলল, চলো তো, বাইরে বের হব এখন। নির্ঝরের পেছনে পেছনে হেঁটে খেয়া গাড়িতে উঠল। 10। কোথায় যাবে? কোনো পার্ক, রেস্টুরেন্ট নাকি নদী? আমার কোনো ইচ্ছে নেই। আপনার যেখানে যেতে মন চায় যান। তুমি কি কোনো কারণে আপসেট? যেতে চাচ্ছ না? না যেতে চাইলে সমস্যা নেই। গাড়ি ঘুরিয়ে বাসায় যাই। বেশি কথা না বলে গাড়ি চালান তো। বলেই খেয়া গাড়ির সিটে হেলান দেয়। নির্ঝর এক পলক খেয়ার দিকে তাকিয়ে গাড়ি চালানোতে মন দেয়। আধ ঘন্টা পর একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায় সে। খেয়ার দিকে তাকায়। চোখ বন্ধ করে আছে। ঘুমিয়ে পড়েছে হয়তো। নির্ঝর তাকে ডাক দেয় না। গাড়ি এক সাইডে পার্ক করে চুপচাপ বসে থাকে। গাড়ির সিটে হেলান দিয়ে সেও খেয়ার দিকে তাকিয়ে থাকে। খেয়া আজ নীল রঙের শাড়ি পরেছে। নীল রংটা কি মেয়েদের বেশি প্রিয়? বাংলাদেশের অর্ধেকের বেশি মেয়েদের নীল রঙের প্রতি আলাদা উইকনেস রয়েছে। বিশেষ করে অল্প বয়সী মেয়েদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। অল্প বয়স বলতে আবেগের বয়সটা। আচ্ছা, নীল রঙের সাথে আবেগ নামক অনুভূতির কোনো যোগসূত্র আছে? এর আগে কেউ কি গবেষণা করেছে নীল রং পছন্দের কারণ? তবে নীল শাড়িতে খেয়াকে বেশ মানিয়েছে। কি সুন্দর লাগছে তাকে। আচ্ছা, খেয়া কি সত্যিই এত সুন্দর নাকি শুধুমাত্র তার চোখে? নির্ঝর নিজের অজান্তে খেয়ার দিকে একটু ঝুঁকল। সে চাচ্ছে খেয়া মাথাটা তার কাঁধে রেখে ঘুমাক। অতি সাবধানে সে খেয়ার মাথাটা নিজের কাঁধে রাখল। খেয়ার মাথার চুল ছোট ছোট ক্লিপ দিয়ে খোপা করা। সে কিছুক্ষণ তার মাথায় হাত বুলিয়ে দিল। হঠাৎ করে তার রাতের করা কাজটা আবার করার তীব্র ইচ্ছে জাগল। খেয়ার গালে চুমু দেওয়ার জন্য মুখটা নিচু করতেই ধপ করে খেয়া চোখ খুলল। ব্যাপারটার জন্য নির্ঝর মোটেই প্রস্তুত ছিল না। সে হতভম্বের মতো বড় বড় করে তাকিয়ে রইল। খেয়া কপাল কুঁচকে তাকিয়ে আছে, যেন বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। একটু পর যখন বুঝতে পারল সে নির্ঝরের কাঁধে মাথা রেখেছে, দ্রুত সরে বসল। শাড়ির আঁচল ঠিক করে বলল, এসে গেছি, নামব? খেয়া জানালা দিয়ে বাইরে তাকাল। এটা একটা রেস্টুরেন্ট দেখে সে চিন্তিত গলায় বলল, আপনি না বললেন ঘুরতে যাবেন, তাহলে রেস্টুরেন্টে কেন? নির্ঝর গাড়ির চাবিটা পকেটে পুরে বলল, তোমার মন মেজাজ আজ ভালো নেই, তাই সিদ্ধান্ত বদলেছি। খেয়েই চলে যাব। আমার মন মেজাজ আর কোনোদিন ভালো হবে না। এমনই থাকবে সারা জীবন। মনের উপর কারো হাত নেই, এমনকি নিজেরও না। মন নামক শব্দটার ওপর কারো অধিকার খাটে না। ভবিষ্যতে দেখা গেল তুমি আগের চেয়েও হাসিখুশি আর উৎফুল্ল হয়ে গেলে। শুধুমাত্র সময়ের ব্যাপার। আজকাল মনে হয় আমার মধ্যে মন নামক বস্তুটিই নেই। আবার তার পরিবর্তন। নির্ঝর মনে মনে বলল, তোমার মনকে নতুন করে জাগাব আমি। একদিন তোমার মনে শুধু আমান বিচরণ থাকবে। এই নির্ঝর জুবায়ের থাকবে। আর সেটা তুমি নিজ মুখে স্বীকার করবে। পরিস্থিতি হালকা করার জন্য মুখে এক গাল হেসে বলল,
Come over the hills and far with me and be my love in the rain. বলো তো এটা কার বাণী? খেয়া মুচকি হেসে বলল, জানলেও বলবো না। তুমি জানোই না। নাও, এখন গাড়ি থেকে নামো। কিছু খেয়ে নিই। গাড়ি থেকে নেমে দুজন রেস্টুরেন্টে ঢুকল। প্রবেশপথের শুরুতেই ডানদিকের ফাঁকা টেবিলটাতে দুজন বসল। রেস্টুরেন্টে মানুষ অনেক কম। খেয়া স্বস্তি পেল। কি খাবে বলো? আমার মতামত চাইলে শুধু বলবো 1 কাপ কোল্ড কফি। আর কিছু না। খেয়াকে অবাক করে সত্যি সত্যি নির্ঝর 2টো কোল্ড কফি অর্ডার করল। কয়েক মিনিটের মধ্যে কফি এসে পৌঁছাল। খেয়া নেড়েচেড়ে একটু আর্স্ট হয়ে কফির কাপে চুমুক দিল। খেয়া মাথা নিচু করে আছে। কোনো কথা বলছে না। নির্ঝর তাকে প্রশ্ন করে বিরক্ত করল না। এই যে খেয়ার এত কাছাকাছি সে বসে আছে এতেই সে খুশি। আধ ঘন্টা পর নুহার জন্য আইসক্রিম কিনে তারা রেস্টুরেন্ট থেকে বের হল। গাড়ির কাছে হেঁটে যেতেই দেখে জাহিদ দাঁড়িয়ে আছে। তার সাথে জাহিদের সমবয়সী একটা মেয়ে। জাহিদ মেয়েটার হাত ধরে আছে। খেয়া হাঁটা থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। তার চোখ ছলছল করছে। ততক্ষণে নির্ঝরেও চোখে পড়েছে জাহিদকে। নির্ঝর জাহিদকে ভালো করেই চিনে। বিয়ের আগে খেয়ার সাথে বেশ কয়েকবার দেখেছে। 2-1বার তার সাথেও কথা হয়েছে। জাহিদও বেশ অবাক হয়ে তাদের দুজনকে দেখছে। একটু পর কয়েক পা এগিয়ে এসে কুটিল হাসি হেসে বলল, বাহ, আমি ডিভোর্স দিতে না দিতেই পুরনো প্রেমিককে জুটিয়েছ। খবর নিয়ে জানলাম তার বাসাতেই নাকি থাকো। তা বিয়ে শাদি করেই রাসলীলা শুরু করেছ নাকি লিভ টুগেদার? জাহিদের কথা শেষ হতে না ততক্ষণে তার নাকে একটা ঘুষি পড়েছে। নির্ঝরের ঘুষি খেয়ে সে একটু ছিটকে পিছিয়ে গেল। নির্ঝরের ঘুষি খেয়ে জাহিদ ছিটকে কিছুটা পেছনে সরে গেল। আবার মারার জন্য উদ্যত হতেই খেয়া তার হাত টেনে ধরল। কাপা কাপা গলায় বলল, কি করছেন কি? মাথা খারাপ হয়ে গেছে আপনার? জাহিদ কাটা ঠোঁটের কোণা থেকে ব্লাড মুছে বলল, শালা, আমার ব্যবহৃত জিনিস, যেটা আমি ছুঁড়ে ফেলে। জাহিদের কথা শেষ করতে না দিয়েই খেয়ার হাত এক ঝটকায় সরিয়ে কলার ধরে এলোপাথারি কিল ঘুষি শুরু করল নির্ঝর। জাহিদও থেমে নেই। সেও নির্ঝরকে ঘুষি দিল। খেয়া চিৎকার করে কান্না করে দিল। নুহার জন্য কেনা আইসক্রিমের ব্যাগ ফেলে রেখে নির্ঝরকে টেনে সরানোর চেষ্টা করতে করতে বলল, ওকে ছাড়ুন, প্লিজ ওকে ছাড়ুন। নির্ঝরের দুচোখ রক্তবর্ণ ধারণ করেছে। চোয়াল শক্ত হয়ে গেছে। জাহিদকে ধাক্কা দিয়ে ফেলে দিল। হাত মুঠ করে দাঁতে দাঁত চেপে বলল, এই বাস্টার্ড কি বলছে তুমি শুনেছ? ওর সাহস কি করে হয় তোমাকে নিয়ে এসব বলার? মিথ্যে তো বলেনি। খেয়ার বলা শেষ হতে না হতেই নির্ঝর ঠাস করে তার গালে একটা চড় বসিয়ে দিল। খেয়া গালে হাত দিয়ে অশ্রু ঝরা চোখে অবাক হয়ে তার দিকে তাকাল। জাহিদ ও তার পাশের মেয়েটাও ভীত চোখে তাকিয়ে আছে। নির্ঝর সবার দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে খেয়ার হাত ধরে জাহিদের কাছে নিয়ে গিয়ে বলল, তোর মতো রাবিশের মুখ বন্ধ করার জন্য আজ, এই মুহূর্তে আমি খেয়াকে বিয়ে করব। ও আমার জীবনের সবচেয়ে দামি মুক্তা। আমি নিজের থেকে বেশি ওকে সম্মান করি। আর সেই তুই? ওকে নিয়ে আজেবাজে কথা বলিস? তোর জিভ টেনে যে আমি ছিঁড়ে ফেলিনি তাতেই অনেক কিছু। একটু থেমে বলল, আজকের পর থেকে যদি তোকে কোনোদিন খেয়ার আশপাশে দেখি তাহলে ওই দিনই হবে তোর শেষ দিন। মনে রাখিস।
বলেই খেয়াকে টেনে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। জাহিদ তার পাশে থাকা ভীত চোখের মেয়েটিকে ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে উঠতে পারল না। 11। নির্ঝর ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করছে। খেয়া নিঃশব্দে কান্না করছে আর চোখে বারবার নির্ঝরের দিকে তাকাচ্ছে। নির্ঝর এখনো চোয়াল শক্ত করে আছে, কোনো কথা বলছে না। খেয়া বেশ বুঝতে পারল সে এখনো রেগে আছে, কিন্তু রাগের মাথায় যদি তাকে সত্যি সত্যি বিয়ে করে ফেলে? না, এটা কখনোই হতে পারে না। সে এই জীবনে আর কাউকে নিজের সাথে জড়াবে না, স্বয়ং জাহিদকেও না। খেয়া সাহস করে নির্ঝরকে বলল, একটু আস্তে ড্রাইভ করুন, আমি ভয় পাচ্ছি। নির্ঝর কোনো উত্তর দিল না। গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। গাড়ি এখন উল্কার বেগে ছুটে চলেছে, মনে হচ্ছে যে কোনো সময় কোথাও আঘাত হানবে। খেয়া বেশ ভয় পেল। সে শক্ত করে সিটবেল্ট ধরে নির্ঝরকে বলল, আপনি পাগল হয়ে গেছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? খেয়ার মুখে পাগল কথাটা শুনে নির্ঝর আরও চটে গেল। খেয়া তার সব কর্মকাণ্ড পাগলামি মনে করছে? কেন বুঝতে পারছে না এসব সে ভালোবাসার জন্য করছে? ভালোবাসা থেকে করছে? কেন বুঝতে পারছে না কেউ তাকে নিয়ে বাজে কথা বললে তার কলিজায় লাগে? নাকি বুঝেও বুঝতে চায় না? সে রেগে বলল, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। পাগলামির দেখেছ কি? সবে শুরু। একটু পর তুমি সহ গাড়িটা একটা খাদে ফেলে দিব। খাদ খুঁজছি চারপাশে, দেখতে পাচ্ছ না? কি? আপনি পাগল হয়ে গেছেন। গাড়ি থামান, আমি নেমে যাব। নো থামাথামি। তওবা করে নাও মনে মনে, পরে আর সময় পাবে না হয়তো। দুজন একসাথে মরব। খেয়া জোরে জোরে কান্না শুরু করে দিল। এখনই এত অল্প বয়সে মরতে চাচ্ছে না সে। কলেজে থাকতে একবার সাজেক ঘুরতে যেতে চেয়েছিল, আর সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। নির্ঝরকে দেখে তার মোটেই মনে হচ্ছে না সে ইয়ার্কি করছে। তাছাড়া সে মজা করার মুডে নেই। খেয়ার কান্নার শব্দে নির্ঝর চিল্লিয়ে বলল, খবরদার, কান্না করবে না। কান্না করে কোনো লাভ হবে না। আমি ডিসিশন নিয়ে নিয়েছি। প্লিজ এমন পাগলামি করবেন না। তুমিই তো বললে আমি পাগল। তাহলে ভয় কেন পাচ্ছ? পাগলের কাজই তো পাগলামি করা। নির্ঝরের কথা শুনে খেয়া আরো জোরে কেঁদে উঠল। ঠাস করে গাড়ির ব্রেক কষে নির্ঝর। খেয়া মুখ থুবড়ে পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। কিছুক্ষণ ধাতস্থ হয়ে গাড়ির কাছ দিয়ে পরিষ্কার দেখতে পারে একটা ব্রিজের উপর গাড়ি দাঁড়িয়ে আছে। নিচে গহীন নদী। নির্ঝর গাড়িতে হেলান দিয়ে মাথা চেপে ধরল। একটু পর শান্ত স্বরে বলল, আমি এখন সিরিয়াস কথা বলবো। আমাকে বিয়ে করতে হবে তোমার। তাও আবার আজকে, 1 ঘন্টার মধ্যে। রাজি? খেয়া বিস্ফারিত নয়নে বলল, অসম্ভব। বেশ, আমি জানতাম তুমি রাজি হবে না। সেজন্য বিকল্প হিসেবে গাড়িটা ব্রিজ থেকে নিচে ফেলে দিব। দুজনের ঝামেলা চুকে যাবে। আমি আর নতুন করে কোনো ঝামেলাতে জড়াতে চাই না। দেখুন, একটু বোঝার চেষ্টা করুন। নো বোঝাবুঝি। এমনই অনেক বুঝি আমি। তাছাড়া পাগলরা একটু বেশিই বুঝে। তোমার বোঝানোর প্রয়োজন দেখছি না। 3 পর্যন্ত কাউন্ট করব আমি। এর মধ্যে বিয়েতে হ্যাঁ অথবা না বলে দিবে। একটা কথা, আমি কিন্তু এখন নিজের মধ্যে নেই। ইম্পালসের উপর নির্ভর করে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারি।
খেয়া কান্না করতে করতে বলল, বিয়ে কি ছেলে খেলা নাকি? বললেন আর রাজি হয়ে গেলাম। প্লিজ একটু বুঝুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। খেয়ার কথা শেষ হতেই নির্ঝর গাড়ি স্টার্ট দিয়ে এলোমেলো ভাবে ড্রাইভ শুরু করল। খেয়া স্তব্ধ হয়ে বসে থাকতে পারছে না। গাড়িতে দুলুনি সৃষ্টি হয়ে গেছে। সে কান্না করতে ভুলে গেছে যেন। নিজের সিটেও ঠিকমতো বসে থাকতে পারছে না দুলুনির জন্য। হঠাৎ করে গাড়ি সোজা ব্রিজের কর্নারে গিয়ে আঘাত হানার আগেই সে নির্ঝরের এক হাত জড়িয়ে চোখ বন্ধ করল। জড়ানো গলায় বলল, আমি রাজি। আপনাকে বিয়ে করতে রাজি। খেয়ার কণ্ঠ কানে আসতেই নির্ঝর দ্রুত ব্রেক কষে দিল। সেও চোখ বন্ধ করে বড় বড় করে শ্বাস নিল। সে আজ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, সত্যি সত্যি গাড়িটা নিচে ফেলে দিত। একটু পর চোখ খুলে খেয়ার দিকে তাকাল। খেয়া এখনো তার বাম হাত জড়িয়ে আছে। তার শরীর কাঁপছে। প্রচণ্ড ভয় পেয়েছে। নির্ঝর বাম হাত দিয়ে তাকে কাছে টেনে নিল। খেয়াও গুটিসুটি হয়ে তার বুকে মুখ লুকাল। চোখ খুলো খেয়াতরি। উই আর সেফ নাও। খেয়া কোনো কথা বলল না। নির্ঝর আবার বলল, আম সো মাচ টায়ার্ড অফ অ্যাক্টিং কুল। আজ সত্যি সত্যি কিছু একটা করে ফেলতাম। ধন্যবাদ শেষ সময়ে আমাকে কন্ট্রোল করার জন্য। খেয়া এবারও জবাব দিল না। নির্ঝর তার মুখের দিকে তাকিয়ে হালকা করে ডাক দিল, খেয়া, এই খেয়া, কথা বলো। দেখো আর কোনো ভয় নেই। আমরা নিরাপদ এখন। খেয়ার শরীর নিস্তেজ হয়ে গেছে। নির্ঝর তার গালে হাত রেখে বুঝতে পারল সেন্সলেস হয়ে গেছে। গাড়ির ড্রয়ার থেকে পানির বোতল বের করে কয়েক ফোঁটা ছিটিয়ে দিল। জ্ঞান ফেরানোর পুরনো এবং কার্যকর পদ্ধতি। খেয়া পিটপিট করে তাকাল। ভয়ার্ত চোখে নির্ঝরকে দেখল। পরমুহূর্তে নিজেকে নির্ঝরের বুকে আবিষ্কার করে সারা মুখে লজ্জার আভা ফুটে উঠল। সেই সরে যেতে নিতেই নির্ঝর আটকাল। এক হাতে জড়িয়ে বলল, একটু পানি খাও। ছাড়ুন। খাচ্ছি। নির্ঝর তাকে ছেড়ে দিল। খেয়া নিজের সিটে পুনরায় বসে ধকধক করে পুরো বোতল খালি করল। নির্ঝর খালি বোতলের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, আমার জন্য একটু রাখলে না? খেয়া উত্তর দিল না। জানালা দিয়ে বাইরে তাকাল। নির্ঝর তার দিকে এক পলক চেয়ে গাড়ি স্টার্ট দিল। 12। নিঃশব্দে বিয়ের কাজ মিটে গেল। নির্ঝর গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে একটা দম নিল। তার বুকের ভেতর সুখের ঝড় বয়ে যাচ্ছে। আপাতত তার পাশে থাকা মেয়েটা দূরের কেউ নয়, অন্য কেউ নয়, তার বউ। শুধুমাত্র তার বউ। সে মনে মনে 3 বার উচ্চারণ করল, বউ, বউ, বউ। কি যে ভালো লাগছে। খেয়া এখন সম্পূর্ণ রূপে তার। তাদের মাঝে আর কোনো দেয়াল সে থাকতে দিবে না। নির্ঝর পার্লারের সামনে গাড়ি থামিয়ে খেয়ার দিকে তাকাল। বিয়ে বলে কথা। খেয়াকে তো একটু সাজগোজ করতে হবে। তবে সে উল্টো কাজ করছে। 3 কবুল বলে রেজিস্টারে সিগনেচার করে বৈধভাবে তারা স্বামী স্ত্রী হওয়ার পর খেয়াকে পার্লারে নিয়ে এসেছে। নির্ঝর খেয়ার দিকে তাকাল। খেয়ার অভিব্যক্তি বুঝতে পারছে না। তার মনে কি চলছে সেটাও বোঝার ক্ষমতা নেই। পার্লারে এসে গেছি। হালকা করে সাজগোজ করবে। জানি এসবের কোনো দরকার ছিল না। কিন্তু নুহার কথা ভেবে এসব করা। নুহাকে বুঝাতে যাতে সুবিধা হয় সেজন্য এই পন্থা। খেয়া জবাব দিল না।
কবুল বলার পর সে আর একটা কথাও বলেনি। নির্ঝর গাড়ি থেকে নেমে খেয়ার পাশের দরজা খুলে দিল। খেয়া নিঃশব্দে নেমে নির্ঝরের পাশে দাঁড়াল। তারপর হাঁটা ধরল দুজন। সে খেয়ার হাতের দিকে তাকালো। হাত বাড়িয়ে ধরতে নিতেও আর্স্ট হয়ে সরিয়ে আনল। মেয়েটার উপর সব অধিকার থাকার পরও সে মেয়েটিকে কোনো কিছু নিয়ে ফোর্স করতে চায় না। তার মন বলছে খেয়া একদিন তার ভালোবাসার জালে নিজেকে জড়িয়ে ফেলবে, তাও আবার খুব মারাত্মকভাবে। তার পুরো অস্তিত্ব জুড়ে শুধু নির্ঝর নামক শব্দটার বিচরণ থাকবে। ড্রয়িং রুমের সোফায় পাশাপাশি বসে আছে নির্ঝর আর খেয়া। বিয়ের সাজে খেয়াকে মানুষ বলে ভ্রম হচ্ছে, আর নুহা একটু দূরে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে দুজনকে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে নির্ঝর আর খেয়া। বিয়ের সাজে খেয়াকে মানুষ বলে ভ্রম হচ্ছে। কি সুন্দর লাগছে। একটু দূরে দাঁড়িয়ে নুহা অবাক হয়ে তাকিয়ে দুজনকে দেখছে। তার দু চোখে রাজ্যের বিস্ময়ে। জমিলা খালাও বেশ অবাক হয়ে তাকিয়ে আছে। তবে তাকে বেশ হাসি খুশিও লাগছে। মনে হচ্ছে বিয়েটাতে সে বেশ খুশি। বেশ না, অনেক বেশি খুশি। নির্ঝর এগিয়ে এসে নুহাকে কোলে তুলে নিল। কপালে চুমু খেয়ে খেয়ার পাশে বসাল। খেয়া তার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করল। আন্টি, তুমি আজ এত সেজেছ কেন? তোমার পছন্দ হয়েছে আমার সাজ? বলো তাহলে কেমন লাগছে আমায়? খেয়া হাত বাড়িয়ে নুহাকে কোলে বসাল। নুহা খেয়ার শাড়িতে হাত বুলিয়ে বলল, কি সুন্দর লাগছে তোমায়। তুমি এত সুন্দর কেন? আমার নুহা মাও তো আমার চেয়ে কোনো অংশে কম নয়। কি সুন্দর গুলুমুলু। তুমি আমার চেয়ে বেশি সুন্দর। না, তুমি আমার চেয়ে বেশি সুন্দর। নুহা ঠোঁট উল্টে বলল, বললাম তো তুমি আমার চেয়ে বেশি সুন্দর। আচ্ছা, বাবাই তুমি বলো আমি বেশি সুন্দর নাকি আন্টি বেশি সুন্দর? নির্ঝর এক পলক খেয়ার দিকে তাকিয়ে নুহার পাশে বসে বলল, অবশ্যই আমার মামুনি বেশি সুন্দর। তার সুন্দরের কাছে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না। নুহা খুশি হয়ে নির্ঝরকে জড়িয়ে ধরল। নির্ঝর উঠে দাঁড়িয়ে বলল, চলো, রুমে যাই। সন্ধ্যা হবে। সবাই উঠে দাঁড়াল। খেয়া সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমের দিকে পা রাখতেই নির্ঝর পেছনে থেকে ডাক দিল, খেয়া। খেয়া পেছনে ঘুরে তাকাল। জি, বলুন। একটু আমার রুমে আসো, কথা আছে। তুমি বারবার আমাকে জিজ্ঞেস করতে চেয়েছিলে না নুহার মাকে? সেটা নিয়ে। সব বলবো আজ। খেয়ার বুকের ভেতর ধক করে উঠল। চকিতেই তার নির্ঝরের রুমের বইয়ের আড়ালে লুকিয়ে রাখা ছবিটার কথা মনে পড়ল। অনেকটা অগোছালোভাবে সে নির্ঝরের রুমের দিকে পা বাড়াল। তিনজন বেকনিতে রাখা টি টেবিলে বসল। প্রায় সঙ্গে সঙ্গে জমিলা খালা 2 কাপ চা রেখে গেল। নুহা বারণ করা সত্ত্বেও চা খাওয়ার বায়না ধরল। খেয়া তাকে পিরিচে ঠেলে একটু চা দিল। নুহা চা খাওয়া শেষ করে কৌতূহল নিয়ে প্রশ্ন করল, বাবাই, আন্টি এত সেজেছে কেন? নির্ঝর নিজের কাপে এক চুমুক দিয়ে বড় করে দম নিল। তারপর নুহার দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, নুহা তুমি না আগে বলতে আমার মা কই? আমার মা কই? আমি তোমাকে বলতাম তোমার মা হারিয়ে গেছে। বাচ্চারা মেলায় যেমন হারিয়ে যায় অনেকটা সেরকম। আজ তোমার মাকে নিয়ে আসলাম। নতুন করে তোমার কাছে নিয়ে আসলাম। তোমার খেয়া আন্টিই তোমার মা। আজ থেকে তাকে আন্টি বলে ডাকবে না, মা বলে ডাকবে। কি ডাকবে না? নুহা কপাল কুঁচকে তাকিয়ে আছে।
সে বলল, আন্টি আমার মা হবে কি করে? নির্ঝর মেয়ের মাথায় হাত রেখে বলল, তোমার মায়ের যে ছবিটা তোমার কাছে ছিল, ওটা নিয়ে আসো তো মা। দেখো, তোমার খেয়া আন্টির সাথে মিলে কিনা। নুহা এক দৌড়ে বেলকনি থেকে বের হল। খেয়া ভ্রু কুঁচকে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। কিসের ছবির কথা বলছে? সেদিন নির্ঝরের রুমে বইয়ের আড়ালে যে ছবিটা দেখেছিল সেটা? কিন্তু সেটা তো তার ছবি। সেই নুহার মা হবে কি করে? তার কপাল দিয়ে চিকন ঘাম বের হতে শুরু করল। কিছুক্ষণের মধ্যে নুহা দুহাতে ধরে একটা বাঁধানো ছবি নিয়ে এসে দাঁড়াল। সেই গভীর দৃষ্টিতে কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে রইল। অতঃপর খেয়ার দিকে তাকাল। তারপর এক দৌড়ে খেয়ার কোলে ঝাঁপিয়ে পড়ল। খেয়া তাকে দুহাতে জড়িয়ে ধরল ঠিকই, কিন্তু তার চোখে মুখে হাজারো প্রশ্ন ফুটে উঠেছে। সেই নুহাকে জড়িয়েই নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর তাকে চোখের ইশারায় শান্ত হতে বলল। আশ্বস্ত করল পরে তাকে সব বুঝাবে। নুহা হঠাৎ কান্না করে বলল, মা, সত্যি তুমি আমার মা? কিন্তু এতদিন বললে না কেন? জানো, তোমার কথা কত মনে পড়েছে। তোমার কথা মনে পড়লেই তোমার ছবি দেখতাম। নুহা আরও অনেক কিছু বলছে, কিন্তু কিছুই খেয়ার কানে যাচ্ছে না। সে চোখ বন্ধ করল। নুহার মুখে মা ডাকটা তার মধুর মতো লাগছে। কি যে ভালো লাগছে। নিজের অজান্তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। একটু পর চোখ খুলে নুহার হাতে ধরা ছবিটার দিকে তাকাল। সে চমকে উঠল। সত্যি ছবিটাতে সে। তার 16-17 বছর বয়সের ছবি। এই ছবিটা নির্ঝরের আলমারিতে রাখা সেই ছবি নয়। এটা অন্য ছবি। দুটো ছবিতেই সে। তবে তার চেহারায় ব্যাপক পরিবর্তন হয়েছে। সেজন্য নুহা এত কাছে থেকেও বুঝতে পারেনি ছবিটার মানুষ সে। ছবিটার মানুষ সে। কথাটা উচ্চারণ করতেই সে চিন্তিত হয়ে পড়ল। ছবিটার মানুষ সে কি করে হবে? অসম্ভব। সে কি করে নুহার বায়োলজিক্যাল মাদার হবে? 13 নিজের রুম থেকে ফ্রেশ হয়ে খেয়া নির্ঝরের রুমের দরজায় টোকা দিল। নির্ঝর নুহাকে যেভাবে বুঝিয়েছে তাতে তাকে আজ থেকে নির্ঝরের রুমে এবং নির্ঝরের সাথে ঘুমাতে হবে। নইলে নুহা নানা প্রশ্ন করবে। নির্ঝর রুমের ভেতর থেকে বলল, ভেতরে আসো। পারমিশন নেয়ার প্রয়োজন নেই। আজ থেকে রুমটা তোমারও। খেয়া উত্তর দিল না। অন্যমনস্কভাবে রুমে প্রবেশ করল। তার গায়ে গোলাপি শাড়ি। রাতের বেলা বেশিরভাগ সময় সে শাড়ি পরে না। ঘুমাতে সমস্যা হয় বলে। তবে সে আজ ইচ্ছে করে শাড়ি পরেছে। কেন, জানা নেই। তার কাছে অনেক কেনরই উত্তর অজানা। সোফায় বসো। খেয়া দ্বিরুক্তি না করে বসে পড়ল। নির্ঝর এক পলক খেয়ার দিকে তাকাল। খেয়ার শাড়ির রং আর তার রুমের দেয়ালের রং মিশে গেছে। নুহা তার বিছানায় ঘুমিয়ে পড়েছে। নির্ঝর বালিশের পাশ থেকে মোবাইল অন করল। রাত 11টা বাজে প্রায়। সে নুহার গায়ে ভালোমতো কম্বল পেঁচিয়ে সরে আসল। খেয়াকে বলল, আসো বেলকনিতে বসি। বেলকনির ডানপাশে দেয়ালের সুইচে চাপ দিল নির্ঝর। সঙ্গে সঙ্গে সবুজ রঙের বেশ কিছু বাতি জ্বলে পুরো বেলকনি আলোকিত করল। খেয়াটি টেবিলের উপর উপুড় করে রাখা দুটো বাঁধানো ছবি দেখতে পেল। সে চেয়ার টেনে বসে ছবি দুটো হাতে নিল। সে অবাক হল না দেখে। কারণ সে জানে ছবি দুটোর মানুষ সে নিজেই। ততক্ষণে নির্ঝর তার সম্মুখের চেয়ার টেনে বসে পড়েছে। সে দুহাতে হাতের তালু ঘষে বলল,
ছবি দুটো ভালো করে লক্ষ্য করো। কোনো তফাৎ খুঁজে পেলে? নির্ঝরের প্রশ্নে খেয়া মাথা তুলে তার দিকে তাকালো একবার। তারপর মাথা নেড়ে বলল, না। নির্ঝর এবার টেবিলের নিচ থেকে অন্য একটা বাঁধানো ছবি বের করে বলল, ওই দুটোর সাথে এটা মেলাও তো। কোনো বৈসাদৃশ্য বা অমিল চোখে পড়ে? খেয়া নতুন ছবিটা হাতে নিয়ে চমকে উঠল। এটা তার কয়েক মাস আগের ছবি। জাহিদের সাথে বিচ্ছেদের পর পার্কে বসে যখন কান্না করছিল তখনকার ছবি। তার পরনে তখন সবুজ শাড়ি ছিল। সেই ঝটপট বলল, আমার ছবি কখন তুলেছিলেন? আপাতত সে প্রশ্ন রাখো। ছবি তিনটি ভালো মতো লক্ষ্য করো। তোমার কি মনে হয় তিনটি ছবির মানুষ এক? নাকি ভিন্ন? ভিন্ন হবে কি করে? তিনটা ছবিতেই তো আমি হওয়ার কথা। আমি যদি বলি তিনটি ছবির মানুষ এক নয়, তারা দুজন, তুমি কি বিশ্বাস করবে? খেয়া অস্ফুট একটা শব্দ করল। এটা কি করে সম্ভব? দুজন বলতে নির্ঝর কি বুঝাতে চাইছে? তার যমজ বোন টাইপ কিছু? তার যমজ বোন আছে? খেয়ার শরীর কাঁপছে রীতিমতো। নির্ঝর খেয়ার টেবিলে রাখা অনবরত কাপা হাতটার উপর নিজের ডান হাত রাখল। খেয়া হাত সরিয়ে নিল না। উল্টো নির্ঝরের হাত শক্ত করে চেপে ধরল। নির্ঝর শান্ত গলায় বলল, ভয় পাওয়ার বা চমকে ওঠার মতো কিছু নেই। সবকিছু স্বাভাবিকভাবে নেবে। তোমাকে সব বলছি। কিন্তু আমার প্রতিটা কথা বিলিভ করতে হবে। কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। খেয়া উত্তর দিল না। নির্ঝর আবার বলল, এখানে তিনটে ছবিতে দুজন আলাদা মানুষ রয়েছে। তারা এতটাই আলাদা যে কেউ চট করে তাদের আলাদা করতে পারবে না। একমাত্র যারা তাদের অতি কাছে থাকবে বা তাদের সাথে সময় কাটিয়েছে তারা শুধু বুঝতে পারবে। তোমার সামনে সবুজ শাড়ি পরিহিতা 22 বছরের তরুণীটি তুমি, মিসেস খেয়া জুবায়ের। আর কিশোরী বয়সের ছবি দুটি তুমি নও। ওটা পুষ্প। টোটালি অন্য একজন মানুষ। খেয়া বিস্ফারিত নয়নে কোনো রকমে বলল, অসম্ভব। হতেই পারে না। নির্ঝর একটু থেমে বলল, হতেই পারে না বলতে অলরেডি হয়েছে এবং জলজ্যান্ত আমি তার চাক্ষুষ প্রমাণ। নিজের চোখের সামনে এটা ঘটেছে। সত্যি বলতে পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নেই। আমাদের চারপাশে অস্বাভাবিক কিছু, অবিশ্বাস্য কিছু ঘটলে সেটাকে বলে প্যারাসাইকোলজি। প্যারাসাইকোলজিক্যাল ঘটনা আমাদের চারপাশে বহু ঘটে। কিন্তু এটা এতটাই এবনর্মাল যে কাউকে বলে বিশ্বাস করানো যায় না। সেজন্য সবাই চেপে যায়। তুমি, আমি সবাই জানি যে মাইল মাইল দূরে বা কয়েক যোজন দূরে কারো সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম মোবাইল ফোন বা ডিজিটাল কোনো ডিভাইস। কিন্তু তুমি এটা বিশ্বাস করো, দুজন মানুষ যোজন যোজন দূরে থেকেও একজন আরেকজনের মনের কথা বুঝতে পারছে এবং তারা মনে মনে সর্বদা যোগাযোগ করছে? হয়তো বিশ্বাস করবে না। বিশ্বাস না করারই কথা। কিন্তু এসব ঘটছে। তবে ঘটার পরিমাণ এতটাই রেয়ার যে কেউ জানতে পারে না। কিন্তু এসব প্যারাসাইকোলজির ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি। তুমি হয়তো শুনে থাকবে যে বিজ্ঞানের একটা গবেষণা থেকে অনেকটা প্রমাণিত যে পৃথিবীতে একই চেহারার 6 জন মানুষ আছে এবং শতকরা 9 ভাগ পসিবিলিটি আছে একজন আরেকজনের সাথে দেখা হওয়ার। তুমি আর পুষ্প আমার দেখা এমন প্যারাসাইটোলজির অংশীদার। কিন্তু আফসোস, তুমি আর পুষ্প একে অপরকে দেখতে পারলে না। আর ভবিষ্যতেও পারবে না। নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলে। খেয়ার চোখ ভরে উঠেছে।
তার খুও করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কেন পুষ্পকে দেখতে পারবে না? পুষ্পর সাথে কি তার কোনোদিন যোগাযোগ করতে পারবে না? কিন্তু তার মুখ দিয়ে কোনো কথাই বের হল না। নির্ঝর নিজেই কয়েক মিনিট পর বলল, তুমি হয়তো ভাবছ পুষ্পকে? পুষ্প আমার খালাতো বোন। তার চেয়ে বড় পরিচয় সে নুহার মা। খেয়া নিজেকে আর ধরে রাখতে পারল না। সে জিজ্ঞেস করে ফেলল, তাহলে পুষ্প আপনার প্রথম স্ত্রী? আপনি নুহার বায়োলজিক্যাল ফাদার? না, আমি নুহার বায়োলজিক্যাল ফাদার না। সত্যি বলতে তুমি বাদে আজ পর্যন্ত আমি অন্য কোনো নারীকে স্পর্শ করিনি। তবে তোমার আগে কোনোভাবে পুষ্প আমার মনে ছিল। তুমি কি এটা শুনে মন খারাপ করছো? না। খেয়া মুখে না বলল ঠিকই, কিন্তু তার বুকের ভেতর চিনচিন করে উঠল। কোথায় যেন জলে পুড়ে যাচ্ছে। সে কিছুতেই মেনে নিতে পারছে যে নির্ঝরের মনে অন্য কেউ ছিল, হোক না সেটা ক্ষণিকের জন্য। নির্ঝর খেয়ার হাতটা নিজের দুহাতের মুঠোয় এনে বলল, তোমাকে শুরু থেকে সব বলছি। পুষ্প আমার বড় এবং একমাত্র খালার মেয়ে ছিল। ও আমার সমবয়সী ছিল। সমবয়সী বললে ভুল হবে। আমার 3 মাসের বড় ছিল। কিন্তু ছোটবেলা থেকে একত্রে বড় হওয়ার দরুন আমাদের মাঝে তুই তুকারি সম্পর্ক ছিল। আমার যখন 11 বছর বয়স তখন পুষ্পদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়। পুষ্পর জন্মদিন ছিল। জন্মদিন শেষে পুষ্প বায়না ধরে সবাই মিলে ঘুরতে যাবে। বড় একটা বাস ভাড়া করে ঘুরতে যাওয়ার পথেই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। ভাগ্যক্রমে শুধু আমি আর পুষ্প বেঁচে যাই। আমার বাবা অসুস্থতার জন্য সেদিন ঘুরতে গিয়েছিল না বলে তিনিও বেঁচে যান। এই 3 জন বাদে গাড়িতে থাকা ড্রাইভার সহ 21 জনের মৃত্যু হয়। নির্ঝরের গলা ধরে আসে। খেয়া ঝোড়ো ঝোড়ো করে কেঁদে দেয়। ফের নির্ঝর বলে, তারপর থেকে আমি আর পুষ্প এক বাসায় বড় হই। বাবা আমাদের দেখাশোনা করত। কিন্তু কোনো এক অজানা কারণে বাবা পুষ্পকে একদম পছন্দ করত না। হয়তো অ্যাক্সিডেন্টটার জন্য বাবা পুষ্পকে দায়ী করেছে। পুষ্প ছোটবেলা থেকে অনেক রুড ছিল। তোমার থেকে টোটালি আলাদা এক চরিত্র। সে কথায় কথায় নাক টেনে কান্না করত না। তার মধ্যে কোনো ইমোশন ছিল না। সহজে হাসত না। কিন্তু সেই পুষ্প কলেজে উঠে কার যেন প্রেমে পড়ল। গোপনে তারা বিয়েও করে ফেলল। আমি বা আমার বাবা তার কিছুই জানতাম না। পুষ্পর স্বামীকে আমি কখনো দেখিনি। পুষ্পর স্বামী আর্মিতে ছিল। ছেলেটা নাকি তাকে খুব ভালোবাসত। তাদের বিয়ের 3 বছরের মাথায় যখন নুহা পুষ্পর পেটে আসে তখন তার স্বামী ফরেনের একটা অ্যাকশনে গিয়ে টেরোরিস্টের গুলিতে নিহত হয়। তার লাশ পরে বাংলাদেশে এনে সমাধি করা হয়। পরে পুষ্পর প্রেগনেন্সির কথা যখন আমরা জানতে পারি তখন বাবা অনেক রাগারাগি করে। পুষ্প এক পর্যায়ে সব বলে দেয়। নুহার কথা ভেবে পুষ্প বেঁচে ছিল হয়তো, নয়তো তার স্বামীর মৃত্যুর পরে নিজেকে শেষ করে দিত। ওই সময়টাতে একজন বন্ধু হিসেবে তাকে অনেক সাপোর্ট করি। নুহার জন্মের সময় গ্রাম থেকে তাকে ঢাকা নিয়ে আসি। কিন্তু শেষ রক্ষা হয় না। অতিরিক্ত ব্লিডিং এর কারণে পুষ্প মারা যায়। নুহার জন্মের ঘণ্টা খানেক পর পুষ্পর জ্ঞান ফেরে। তখন সে সব কথা আমায় বলে। নুহার দায়িত্ব আমার উপর দিয়ে নিজে দুনিয়া থেকে চিরতরে বিদায় নেয়। সেদিন থেকে নুহা আমার সন্তান হয়ে যায়। সেই নুহা থেকে হয় নুহা জুবায়ের। তবে নুহার জন্মের পর তাকে নিয়ে গ্রামে গিয়েছিলাম। বাবা নুহাকে দেখতে রাজি হয়নি। নিজের রিটায়ার্ডের টাকা দিয়ে ঢাকাতে আমার নিজস্ব কোম্পানি দাঁড় করিয়ে দেয়।
তারপর থেকে নুহা আর আমি একটা সংসার হয়ে আছি। কিছু কথা তুমি হয়তো বুঝতে পেরেছ, ছোটবেলা থেকে পুষ্প আমার ক্রাশ ছিল। তার উপর এক ধরনের ভালো লাগা কাজ করত। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর বুঝতে পারলাম সেটা স্রেফ ভালো লাগা ছিল। পুষ্পকে কখনো ভালোবাসতে পারিনি। তাহলে নতুন করে তোমার মায় জোড়াতাম না। আমি কিন্তু পুষ্পর রিপ্লেসেবল হিসেবে তোমাকে দেখি না, বা তুমি হুবহু পুষ্পের মতো দেখতে বলে তোমাকে ভালোবাসি তেমন না। তুমি তুমিই বলে তোমাকে ভালোবাসি। পুষ্পকে আমি কখনো কাঁদতে দেখিনি। কিন্তু সেদিন শীতের সকালে তোমার কান্নারত মুখ দেখে নিজের অজান্তে তোমার মাঝে হারিয়ে যাই। তোমাকে দেখে এমন এক অনুভূতির জন্ম হয় যা পুষ্পকে দেখে কোনোদিন হয়নি। তোমাকে দেখে কিন্তু আমার এটা মনে হয়নি তুমি পুষ্প। আমি জানতাম তুমি অন্য কেউ, এবং এই অন্য কেউ এর মাঝে না জেনেই হারিয়ে গেলাম। একদম বিলীন হয়ে গেলাম। নির্ঝর দম নিল। একটু ঠিক হয়ে বলল, পুষ্প আর তুমি যমজ হওয়ার কোনো চান্স নেই। কারণ পুষ্প আমার সমবয়সী ছিল। কিন্তু তুমি আমার চেয়ে কম করে হলেও 5 বছরের ছোট। একটা আর্টিকেলে পড়েছিলাম এক্সো ফেরারি নামের একটা লোক 1944 সালে মারা যান। ঠিক 1944 সালেই হুবহু তার মতো দেখতে, তার কার্বন কপি ফুটবলার মেসট ওয়াজিদ জন্ম নেন। দুজনের মাঝে কোনো তফাৎ ছিল না। হুবহু এক দেখতে। এরপরও কনফিউজড থাকলে ছবি দুটো ভালো করে লক্ষ্য করো। প্রথম ছবিটায় পুষ্পের কানে তার মায়ের শেষ স্মৃতিচিহ্ন স্বর্ণের ভারী কানের দুল পরিহিত। তোমার নিশ্চয়ই এমন কানের দুল কোনোদিন ছিল না। তারপর দুটো ছবির ড্রেসগুলো লক্ষ্য করো। ব্যাপক চেঞ্জ। দেন, সবচেয়ে বড় এবং প্রধান ডিফারেন্স হল পুষ্পর ঠোঁটের নিচে তিল ছিল। কিন্তু তোমার ডান গালে তিল। আরও বিস্তারিত বলবো? খেয়া মাথা নেড়ে না জানালো। তার কেমন কেমন যেন লাগছে। সবকিছু গোছালো জিনিসও কেমন অগোছালো লাগছে। সে টেবিলে মাথা রেখে বলল, আমি ঘুমাবো। মাথায় কেউ হাতুড়ি পেটা করছে। বেশি চাপ নিও না। রুমে গিয়ে নুহার পাশে শুয়ে পড়ো। আমি পাশের রুমে বা সোফায় ঘুমাবো। খেয়া কোনো কথা বলল না। সোজা গিয়ে নুহার পাশে শুয়ে পড়ল। চকিতেই তার মনে পড়ল আজ তার নির্ঝরের সাথে বিয়ে হয়েছে। সে নির্ঝরের বিয়ে করা বউ। সে কি নতুন করে আবার স্বপ্ন দেখা শুরু করবে? নতুন করে আশায় বুক বাঁধবে? নতুন করে কাউকে নিজের মরা বাগানের ফুল বানাবে? একদম চিরজীবী ফুল? বড্ড ভয় হয় যে। খেয়া নুহার কপালে চুমু দিয়ে তাকে জড়িয়ে চোখ বন্ধ করল। আপাতত তার মাথা হ্যাং হয়ে গেছে। নির্ঝর বেলকনির বাইরের অন্ধকারে দৃষ্টি মেলল। তার মন ফুরফুরে। মনে হচ্ছে বুকের উপর থেকে বড় একটা ভার নেমে গেছে। সে পুষ্পর কথা বহুবার খেয়াকে বলতে চেয়েছে, কিন্তু কখনো পারফেক্ট সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। আজ সে বলে দিয়েছে। সব কিছু। বিকেল বেলা নুহাকে ঘুম পাড়িয়ে ছাদে উঠল খেয়া। দক্ষিণের রেলিং ঘেঁষে দাঁড়াল। এখান থেকে বাসায় প্রবেশের গেট দেখা যায়। নির্ঝরের অফিস থেকে বাসায় আসার সময় হয়ে গেছে। সে বারবার গেইটের দিকে উকি দিল। নির্ঝরের বাসটি দুতলার। নতুন, ঝকঝকে চুনকাম করা। দেখেই বোঝা যায় কয়েক বছর ধরে তৈরি। খেয়া আবার গেইটের দিকে নজর দিল। সে প্রায় প্রতিদিনই এই সময়টাতে ছাদে এসে দাঁড়ায়। গেইটের কাছে নির্ঝরের কালো গাড়ির হর্ন বাজানো দেখলেই সে এক দৌড়ে নিচে যায়। মেইন ডোরের ছিটকিনির উপর হাত রেখে অপেক্ষা করে। কিন্তু খোলে না।
যখন নির্ঝর কলিং বেল চাপে তখন মনে মনে 1 থেকে 120 পর্যন্ত কাউন্ট করে। এই সময়টাতে সে বেশ এক্সাইটেড থাকে। তার বুকের ভেতর টিপটিপ শব্দ হয়। হার্টবিটও কেমন অগোছালো হয়ে যায়। কিন্তু দরজা খুলে সে গম্ভীর হওয়ার ভান করে। নির্ঝরকে কিছুই বুঝতে দেয় না। আগে সে এই কাজটি করত না। আজ দিয়ে 28 দিন হলো সে এই কাজ করছে। নির্ঝরের সাথে তার বিয়ের সময়সীমা আজ 28 দিন। নির্ঝর অফিস যাওয়ার পর সে রোজ নুহাকে স্কুলে দিয়ে আসে। দুপুরের দিকে নুহা একাই আসে ড্রিভারের সাথে। মাঝে মাঝে সে নুহার স্কুলে গিয়ে তাকে চমকে দেয়। নুহাকে নিয়ে আশপাশে ঘুরে। নুহা কি যে খুশি হয়। তবে বিয়ের পর থেকে সে সারাক্ষণ নির্ঝরের কেমন অভাববোধ করে। নির্ঝরের অফিসের সময়টুকু সে প্রতিটা মুহূর্ত অপেক্ষায় থাকে কখন ফিরবে। কখন ফিরবে। নির্ঝর বাসায় থাকলে সে বেশ স্বাভাবিকভাবেই নির্ঝরের সামনে চলাফেরা করে। কিন্তু ভেতরে ভেতরে যে তার সাথে কি হয় তা শুধু সে জানে। কেন জানি আশপাশে নির্ঝরের অস্তিত্ব টের পেলেই তার হার্টবিট লাফাতে থাকে। মাঝে মধ্যে যখন চোখে চোখ পড়ে যায় তখন তো কথাই নেই। তার সারা মুখ কান লাল হয়ে যায়। মনে হয় এক্ষুনি কিছু একটা করে ফেলি। নির্ঝরের থেকে লুকিয়ে বাঁচি। কিন্তু কেন এমন হয় তার জানা নেই। গাড়ির হর্নের শব্দে বাস্তবে ফেরে খেয়া। কালো রঙের গাড়ি গেইটের সামনে দেখা যাচ্ছে। সে বাচ্চাদের মতো ভো দৌড়ে নিচে নামে। খেয়া দরজা খুলতেই ক্লান্ত শরীরে ভেতরে ঢুকে নির্ঝর। খেয়ার দিকে তাকিয়ে মলিন একটা হাসি দেয়। প্রত্যুত্তরে খেয়াও মুচকি হাসে। নির্ঝর নিজের রুমের দিকে পা বাড়ায়। খেয়া পেছনে থেকে বলে, ডাইনিংয়ে হালকা জল খাবার দেয়া হয়েছে। ফ্রেশ হয়ে নিচে নামুন। নির্ঝর একটু ঘুরে খেয়ার দিকে তাকিয়ে বলল, আজ একটু বেশি টায়ার্ড লাগছে। খাবো না কিছু। নির্ঝরকে দেখে খেয়ার কেমন জানি মনে হয়। সে বলে, আপনি ঠিক আছেন? ঘুমাবো। নুহাকে দেখছি না। নুহা ঘুমায়। অহ। বলে নির্ঝর উপরের দিকে হাঁটা ধরে। নিজের রুমে ঢুকে বেডের দিকে তাকায়। নুহা নেই। হয়তো খেয়ার রুমে ঘুমিয়েছে। খেয়ার রুমটা এখনো আগের মতোই গোছালো। দিনের বেলা খেয়া বেশিরভাগ সময় নিজের রুমে থাকে। নুহাও তার রুমে ঘুমায়। শুধু রাতের বেলা নির্ঝরের রুমে সবাই ঘুমায়। নির্ঝর সোফাতেই বেশি ঘুমায়। নুহা জেগে থাকলে মাঝে মাঝে তাদের পাশে ঘুমাতে হয়। গায়ের স্যুটটা খুলে বিছানায় গা মেলে দেয় নির্ঝর। জুতা খোলার ভরটুকু ধরে রাখতে পারে না। এলোমেলো ভাবে শুয়ে পড়ে। দরজার সামনে ট্রে হাতে খেয়া দাঁড়ায়। নক করবে কি না বুঝতে পারছে না। একবার নক না করেই ঢুকে দেখে নির্ঝর শাওয়ার নিয়ে গালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। একবার নয়, বেশ কয়েকবার। ব্যাপারটা খুবই লজ্জাজনক। সে হালকা করে টোকা দেয়। কিন্তু নির্ঝর রেসপন্স করে না। অগত্যা সে নিজেই উকি দিয়ে দেখে নির্ঝর শুয়ে আছে। সে ধীর পায়ে শব্দহীনভাবে রুমে প্রবেশ করল। ট্রেটা সেন্টার টেবিলে রেখে বিছানার দিকে একটু এগিয়ে গেল। ডাকতে নিয়েই বুঝতে পারল ঘুমিয়ে পড়েছে। ফ্রেশ হওয়া তো দূরের কথা, পায়ের জুতো পর্যন্ত খুলেনি। পা দুটো জুতাসহ বিছানার বাইরে ঝুলিয়ে রেখেছে। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে একটু একটু করে এগিয়ে গিয়ে নির্ঝরের পায়ের কাছে বসল সে। হাতটা বাড়িয়ে পরম যত্নে নির্ঝরের পায়ের জুতা খুলে দিল। পা দুটো বিছানায় সোজা করে রাখল। নির্ঝর একটু নড়ে আবার চুপ হয়ে গেল। খেয়া উঠে তার গায়ের উপর চাদর দিয়ে ঢেকে দিল।
তার মনে খটকা লাগছে। সে এ বাসায় আসার পর থেকেই দেখছে নির্ঝর অনেক গোছানো এবং পরিষ্কার একজন মানুষ। সে হঠাৎ আজ এমন, এই অবেলায় ফ্রেশ না হয়েই শুয়ে পড়েছে। অসুস্থ নাকি? সে নির্ঝরের দিকে একটু ঝুঁকে প্রথমবারের মতো নিজে থেকে তার কপালে ডান হাতটা রাখল। কাছে থেকে বেশ মনোযোগ দিয়ে নির্ঝরের দিকে চেয়ে রইল। নির্ঝর যখন বাসায় থাকে না তখন সে তার চেহারা মনে করার চেষ্টা করে। শুধু একটা অবয়ব মনে পড়ে। কিন্তু ঠিকই বহুদূর থেকে নির্ঝরের সামান্য অবয়ব দেখেই বুকের ভেতর তোলপাড় সৃষ্টি হয়। নির্ঝর আশপাশে থাকলেই সে আর নিজের মধ্যে থাকে না। তার মনে হয় সে নির্ঝরকে কোনোদিন কাছে থেকে ভালো করে দেখেইনি। লজ্জায় নির্ঝরের দিকে সে তাকাতে নিতে প্রতিবার চোখ সরিয়ে আনে। আজ সে দেখবে, নির্ঝরকে মন ভরে দেখবে। খেয়া বেশ সময় নিয়ে নির্ঝরের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর চোখ বন্ধ করে চেহারা মনে করার চেষ্টা করল। কিন্তু স্পষ্ট না। নাক মোটা না সরু, ঠোঁট কেমন, ভ্রু জোড়া লাগানো কি না, কিছুই মনে পড়ল না। সে কিছুটা বিরক্তি নিয়েই চোখ খুলে। তার ডান হাতটা এখনো নির্ঝরের কপালে রাখা। জ্বর নেই। সে বাম হাত দিয়ে নির্ঝরের সারা মুখে হালকা করে অতি সাবধানে আঁকিবুকি করল। তারপর চোখ বন্ধ করে আবার মুখটা মনে করার চেষ্টা করল। এবার একটু স্পষ্ট। সে খুশি হয়ে চোখ খুলল। নির্ঝরের কপালের উপর থেকে হাতটা সরিয়ে নিতেই নির্ঝর একটানে তাকে বুকের উপর ফেলে জড়িয়ে রইল। খেয়া চমকে বড় বড় করে তাকাল। নির্ঝরের দু চোখ এখনো বন্ধ। ঘুমের ঘোরে এসব করছে নাকি? সে নিজেকে ছাড়ানোর জন্য উসখুস করতে নির্ঝর দুহাতে আরও চেপে ধরল তাকে। খেয়া ভয় পেয়ে এবার আমতা আমতা করে বলল, ছাড়ুন। নির্ঝর কোনো কথা বলল না, চোখও খুলল না। আরও জোরে চেপে ধরল। খেয়া ভয়ার্ত স্বরে বলল, ছাড়ুন প্লিজ, আমি শ্বাস নিতে পারছি না। নির্ঝর চোখ না খুলেই বলল, এতক্ষণ কি করছিলে? কিছু না, আমি তো মাত্র আপনার রুমে আসলাম। বেশ, তুমি যতক্ষণ না সত্যি বলছো ততক্ষণ ছাড়ছি না। মানে জ্বর মাপছিলাম। নির্ঝর এবার চোখ খুলে বলল, কত ডিগ্রি দেখলে? নির্ঝরের চোখে চোখ পড়তেই খেয়া তোতলানো শুরু করল। তার সারা মুখে লজ্জার ছাপ স্পষ্ট। ছি, সে নির্ঝরের এতটা কাছে, একেবারে তার বুকের উপর। নির্ঝর খেয়ার অবস্থা দেখে মুচকি হাসল। তারপর চোখ বন্ধ করে বলল, দেখেছ, আমি কি এমনিতেই চোখ বন্ধ করে আছি? আমি চোখ তুলে তাকালেই তোমার সব গুছিয়ে রাখা কথা গাঁটটি বেঁধে পালিয়ে যায়। খেয়া নিচু স্বরে বলল, আপনি কখন থেকে জেগে আছেন? নাকি পুরোটা সময় ঘুমানোর ভান ধরেছিলেন? ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুমটা ভারী হওয়ার আগেই তুমি পায়ের জুতা খোলা শুরু করলে। এনিওয়েজ, থ্যাঙ্কস। খেয়া নিজেকে আরেকবার ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন তো এবার, আমি কিন্তু কেঁদে দিব। নির্ঝর বিড়বিড় করে বলল, মন নিয়ে এত বেশি করো কেন খেলা? বুঝতে পারো কেমন লাগে প্রিয়জনের অবহেলা? তারপর এক ঝটকায় তাকে তার পাশে শুয়ে জড়িয়ে ধরল। ঘুমজড়ানো কণ্ঠে বলল, আমি অনেক টায়ার্ড আজ, একটু ঘুমাতে চাই। ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। খেয়া চুপ হয়ে গেল। নির্ঝরের গরম নিঃশ্বাস তার সারা মুখে এসে পড়ছে। তার কেমন জানি লাগছে। 16 সন্ধ্যার আজানের সময় নির্ঝরের ঘুম ভাঙল।
চোখ খুলে খেয়াকে নিজের এতটা কাছে দেখে চমকে উঠল। একটু পর তার মুখে হাসি ফুটে উঠল। ইদানিং খেয়ার ছোট খাটো কেয়ারগুলো তার পৃথিবী এলোমেলো করে দেয়। খেয়ার আরও কাছে যেতে ইচ্ছে করে, এত কাছে যে চাইলেও যেন খেয়া নিজে আর দূরে সরে যেতে না পারে। সে রোজ অফিস শেষ হওয়ার অপেক্ষায় থাকে, কখন সে বাসায় যাবে, তার কলিজাদের দেখতে পাবে। কলিং বেল চাপার আগে তার বুকের ভেতর ধুকপুক করে। সে জানে দরজা খুললেই সে খেয়ার মুখ দেখতে পাবে। এই যে রোজ জমিলা খালা থাকা সত্ত্বেও খেয়া নিজে দরজা খুলে দেয়, এটাতে যে তার কি ভালো লাগে সেটা খেয়া জানে। সেই উঠে ওয়াশরুমে গেল। ঘণ্টা খানেক সময় নিয়ে শাওয়ার নিল নির্ঝর। তারপর ড্রেস পরে বের হয়ে আসল। রুমে ঢুকে দেখে বিছানা খালি, খেয়া নেই, রুমেও নেই। সে বেকনিতে চেক করল, না, সেখানেও নেই। হয়তো নিচে গেছে। নির্ঝর টাওয়ালটা বেকনিতে মেলে দিয়ে রুমে আসল। মাথার চুল ঝেড়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। আয়নার উপর এক নজর তাকাতেই ধারাম করে দরজা খোলার শব্দ হল। সে বেশ অবাক হয়ে পেছনে ঘুরে তাকাল। দরজার সামনে খেয়া দাঁড়িয়ে। সে রীতিমতো হাঁফাচ্ছে। নির্ঝর চোখের ইশারায় কিছু হয়েছে কি না জিজ্ঞেস করল, কিন্তু তার দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে খেয়া দিল এক দৌড়। এক দৌড়ে এসেই এক লাফে নির্ঝরের গলা জড়িয়ে নিজের সম্পূর্ণ ভর তার উপর ছেড়েছিল। আচমকা হওয়ায় নির্ঝর টাল সামলাতে না পেরে ড্রেসিং টেবিলের উপর পড়ল। টেবিলের কর্নারে মাথা ঠুকে যেতেই সেই আর্তনাদ করে উঠল, চলবে।